গুড ইভিনিং সঞ্চারী। বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করব আমাদের আগের যে লেকচারটা হয়েছিল সেটারই কন্টিনিউয়েশন পার্ট, যেখানে আমরা ইউজ মেমো হুক নিয়ে ডিসকাস করব। তো আগের দিন আমরা মেমোয়াইজেশন জিনিসটাকে যেহেতু খুব ভালো করে ডিসকাস করে নিয়েছিলাম উইথ কমপ্লেক্সিটি, সো আজকে জাস্ট আমি একটা ওভারভিউ দেবো, তারপরে আমরা ডাইরেক্ট কোডের ওপরে জাম্প করব। দ্য ক্লাস উড নট টেক টু মাচ টাইম। আমরা কোড দেখব, কোডের সাথে সাথে আমরা চেষ্টা করব যে আগের দিন যে টপিকসগুলো আমরা পড়েছি সেখান থেকে কি করে এই যে মেমোয়াইজেশন বা অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে সেটাকে ভালো করে অ্যানালিসিস করার। গট ইট? হ্যাঁ স্যার। সো লেটস সি, আমি টাইপ করছি হোয়াট ইজ মেমোয়াইজেশন। বাই দ্য ওয়ে, তুমি কি মেমোয়াইজেশন কি সেটা একটু স্টাডি করেছিলে? না স্যার, তাই না। ওকে, ওকে, no worries. So basically memoization কি? So the term memoization comes to a Latin গল্প লেখা আছে, ঠিক আছে, Latin word কিছু একটা, to remember, which is commonly shortened to memo in American English, which means to transform the result of a function into something to remember. ঠিক আছে, বুঝতে পারলাম। In computing, memoization is used to speed up computer programs by eliminating the repetitive computation of result. মানে লেটস সি, আমি তোমাকে বললাম যে 1+2 করলে কত আউটকাম আসবে, 3। তার পরের বার তুমি আবার কি করছো, তুমি 1+2ই করছো, তাহলে আউটকাম আসছে কত, 3। থার্ড টাইম তুমি আবার 1+2 করছো, আউটকাম আসছে কত, 3। সো বারবার তুমি কি এই কম্পিউটেশনটা করবে, নাকি অলরেডি 1+2 এসছে, ওকে, তুমি এটাকে একটা ক্যাশ মেমোরিতে স্টোর করে রাখো অ্যান্ড চেক করে নাও যে যদি তোমার প্যারামিটার্সে 1+2 আসে, তাহলে মানে 1 and 2 আসে, তাহলে র্যাদার দ্যান ক্যালকুলেটিং দ্য হোল প্রবলেম তুমি কি করবে, যেহেতু ক্যাশ টেবিলের মধ্যে ওটার আউটকাম অলরেডি প্রেজেন্ট আছে, তুমি ডাইরেক্ট ক্যাশ টেবিল থেকেই কি করবে, ওটার যে রেজাল্ট সেটাকে পাঠিয়ে দেবে বা ওটাকে রিট্রিভ করে নেবে, কারেক্ট? সো এইভাবে হ্যাঁ স্যার। ইনার কম্পিউটেশন যেটা আছে সেটা তোমার কি হয়ে যাবে, লেস হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হ্যাঁ স্যার। আমাদের টাইম তো কম লাগছে, অবভিয়াসলি আমাদের টাইম কম লাগছে, সেই জন্যই তো জিনিসটা স্পিড হচ্ছে, হ্যাঁ কারেক্ট? হ্যাঁ স্যার। বাট যেহেতু আমরা একটা ক্যাশ টেবিল ইউজ করছি, সেই জন্য আমাদের একটা কি এক্সট্রা লাগবে, বলো? একটা স্যার ক্যাশ, বুঝলাম। আমরা মেমোয়াইজেশন অ্যাপ্লাই করছি, তো আমাদের কি হচ্ছে, পার্টিকুলারলি টাইমটা কম লাগছে, কিন্তু মেমোয়াইজেশনের জন্য কমন যে ইনপুটস আসছে সেই ইনপুটসগুলোকে আমাকে একটা ক্যাশ টেবিলে স্টোর করাতে হবে। সো আগে তো এই ক্যাশ টেবিলের এক্সিস্টেন্স ছিল না, তো ক্যাশ টেবিলের এক্সিস্টেন্স আসছে, তাহলে ক্যাশ টেবিলের এক্সিস্টেন্স যদি আসে, তাহলে আমার কি বাড়বে, কোন কমপ্লেক্সিটি বাড়বে? টাইম কমপ্লেক্সিটি বাড়বে। ক্যাশ টেবিল আসার পরে টাইম কমপ্লেক্সিটি বাড়বে। স্যার টেবিলে স্টোর তো করতে হচ্ছে না। তো টেবিলে যদি স্টোর হয় তাহলে আমার স্পেস কমপ্লেক্সিটি বাড়বে, স্পেস কমপ্লেক্সিটি, আচ্ছা হ্যাঁ। টাইম কমপ্লেক্সিটি কি করে বাড়বে, কারেক্ট? হ্যাঁ স্যার। ওকে, দেখো যে কোনো জায়গাতে যখন ডিএসএ করানো হয়, টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি জিনিসটাকে না খুব মানে জাস্ট ছুঁয়ে বের করে দেয় লোকেরা। লোকেরা জাস্ট ডেটা স্ট্রাকচার মানে বোঝে যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউজ অ্যান্ড এটা কিছু বেসিক প্রবলেম দিয়ে দিল, টেস্ট কেস দিয়ে দিল, আমি টেস্ট কেস পাস করতে পারছি, পাও কুল, ইউর সিলেক্টেড। বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় না, ঠিক আছে? আমি তোমাকে রিয়েল ওয়ার্ল্ডের কথা বলছি। তোমাকে ইভেন এই জিনিসটা ভাবতে হবে যে কোন জিনিসটা কতটা টাইম নিচ্ছে, কোন জিনিসটা কতটা স্পেস নিচ্ছে, সেটাকে কি করে তুমি অপটিমাইজ করতে পারো। কারণ কালকে লেটস সি তোমার কাছে ক্লায়েন্ট চলে এলো, ক্লায়েন্ট তোমাকে এরকম একটা ডিমান্ড করছে যেটা তোমাকে ম্যাচ করতে হবে এই টাইম কমপ্লেক্সিটির মধ্যে, তখন তো তোমাকে কিছু না কিছু তো একটা লজিক লাগাতে হবে। আমি এটা একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের এক্সাম্পল দিলাম, ঠিক আছে? সেই জন্য যখনই ডিএসএ করবে বা যে কোনো প্রবলেম করবে, সবসময় একটা টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে ভাববে। ইদার তুমি যেহেতু এখনো কোনো প্রোডাক্ট বানাওনি, সেই জন্য এখনো এই যে প্রোডাক্টকে ভাবার যে থট প্রসেস, সেই জিনিসটা তোমার এতটা ক্লিয়ার হবে না। বাট এগেন, যত তুমি সিস্টেম বিল্ড করতে থাকবে অ্যান্ড যত তোমার কাছে ফিডব্যাক আসবে, কারণ ধরো তুমি সিস্টেম বিল্ড করে দিলে বাট ওটার কোনো ফিডব্যাক আসছে না, তাহলে তুমি ওখানে কোনো এনহ্যান্সমেন্টও করবে না। আমরা এনহ্যান্স কখন করি, যখন আমাদের কাছে কোনো ফিডব্যাক আসে, কারেক্ট? যে আমার অ্যাপ্লিকেশন, আগের দিন যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে 50+ ইউজার্সের জন্য, 100+ ইউজার্সের জন্য কি হচ্ছে, ফ্রেম ড্রপ হচ্ছে, কারেক্ট?
আচ্ছা তো তখন আমাকে নিশ্চয়ই কিছু বেটার করতে হবে। ধরো তোমার সিপিইউ কনজাম্পশন যেটা আছে, সেই সিপিইউ কনজাম্পশনটা খুব বেশি হয়ে গেল, 80% সিপিইউ কনজাম্পশন হয়ে যাচ্ছে। তো আগের দিন আমি তোমাকে একটা ক্রোন জবের একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে নোডের মধ্যে ক্রোন জব আছে, আচ্ছা যেটা যদি সবসময় চলতে থাকে তাহলে অবভিয়াসলি ওটা আমার খুব সিপিইউ কনজাম্পশন করবেই, কনজিউম করবেই। তাহলে যদি আমার কাছে একটা বড় লার্জ স্কেলে ইউজার বেস থাকে, তাহলে সেখান থেকে আমাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা অল্টারনেটিভ সলিউশন খুঁজতে হবে যাতে আমার সিস্টেম ল্যাগ ফ্রি হোক, বা আমার যাতে সিস্টেম ভালোভাবে ওয়ার্ক করুক। কারেক্ট? এটাই না? আচ্ছা এটাই। আর স্টিল যদি তোমার কোনো রকম কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। না স্যার ঠিক আছে আগে আগে ইয়ে করি, প্রসিড করি। আচ্ছা চলো কুল। সো মেমোরাইজেশন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা না একটা খুব নর্মাল এক্সাম্পল দেখছি আগে, ঠিক আছে? একটা খুব নর্মাল এক্সাম্পল নেবো আমরা। সো লেটস সি, আমি ধরো আমি একটা অ্যাপ ডট জেএস ক্রিয়েট করছি, বা আমি কিছু একটা ডামি ডট জেএস ক্রিয়েট করলাম, ডামি ডট জেএস, ঠিক আছে? এরপরে আমি একটা ফাংশন বানাচ্ছি, যেই ফাংশনটা কি করবে, দুটো নাম্বারকে সাম করবে, একদম বেসিক ফাংশন নেবো, ঠিক আছে? তাহলে আমি ধরো কি করলাম, নর্মাল জাভাস্ক্রিপ্ট, তাহলে ফাংশন আমি ধরছি সাম, এটা কি করবে, দুটো প্যারামিটার নেবে, লেটস সি আমি বললাম এ কমা বি, অ্যান্ড কি করবে তারপরে এটা রিটার্ন করে দেবে আমার এ প্লাস বি কে, ঠিক আছে? এরপরে আমি যদি এখন কনসোল করি, লেটস সি কনসোল ডট লগ, কনসোল ডট লগ আমি করছি, তাহলে কনসোল ডট লগ করছি, আমি কি করব, দুটো প্যারামিটার পাঠাচ্ছি, সামকে কল করবো অবভিয়াসলি, তাহলে ধরো আমি 5,5 পাঠালাম, এগেন আমি সেম জিনিসটাই কি করছি, পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা কোনো ইস্যু? না স্যার এতটা ক্লিয়ার? তাহলে আমরা চট করে এই যে জিনিসটা বানালাম, এটাকে আমরা একটা HTML এর সাথে এমবেড করি, আর আমরা আমাদের ব্রাউজারের মধ্যে চেক করে নিই। তাহলে লেটস সি index.html, এন্ড প্লিজ আমার এটার ভেতরে চাই HTML-টাকে, কুল, বয়লার প্লেট কোড সামথিং কিছু, এখানে আমি কাকে লিঙ্ক করিয়ে দেবো, আমার স্ক্রিপ্ট ট্যাগকে, তাহলে সরি স্ক্রিপ্ট src আমার dummy.js, কুল। সো নাও এটাকে আমি লাইভ করছি, যে মোমেন্টে আমি এই জিনিসটাকে লাইভ করলাম, স্ক্রিন আটকে যায়নি তো? না স্যার ওকে, সো আমার পার্টিকুলারলি কি হচ্ছে, এই ডকুমেন্টটা আমার রেন্ডার হয়ে গেছে, এরপর আমি ইন্সপেক্টে যেই যাচ্ছি, সো আমি কি দেখতে পাচ্ছি যে 10 চলে এলো, দুবার চলে এলো, কারেক্ট? তার মানে আমার কি হচ্ছে, দুবার আমার পার্টিকুলারলি ফাংশনটা ক্যালকুলেশন করছে, কারেক্ট? আচ্ছা বাট এটাকে যদি আমরা অপটিমাইজ করতে চাই তাহলে কি করে করতে পারি? সো যেটা বললাম যে যদি আমাদের কাছে সেম প্যারামিটার থাকে, আমরা ওটাকে কি করবো, একটা ক্যাশ মেমোরিতে স্টোর করব। এরপরে আমরা একটু হোয়াইট বোর্ডে চলে আসি, দেখছি কি হোয়াইট বোর্ডটার নাম ছিল হিরো, ওকে। সো লেটস সি, ধরো লেটস সি আমার কাছে কি হচ্ছে এখন, 5,5 আসছে, তাহলে আমি 5,5 এর মধ্যে বারবার কি পারফর্ম করছি, 5 + 5, মানে একটা ক্যালকুলেশন পারফর্ম করছি। তো এখানে আমার কি হচ্ছে, এখানে আমার ক্যালকুলেশনের পোর্শন আসছে, বাট আমি কি চাইছি, আমি চাইছি যে এই ক্যালকুলেশনটা তখনই হবে যখন আমার ইনপুটসগুলো ইউনিক থাকবে। ইফ মাই ইনপুট ইজ সেম অ্যাজ প্রিভিয়াস, তাহলে আমি কি করব, এই ক্যালকুলেশনটা পারফর্ম না করে একটা ক্যাশ টেবিলের মধ্যে থেকে ভ্যালুটাকে ফেচ করব। তাহলে ধরে রাখো, ক্যাশ টেবিলের মধ্যে ভ্যালুগুলোকে ফেচ করতে হলে আগে তো আমাকে ক্যাশ টেবিলের মধ্যে স্টোরও করতে হবে, কারেক্ট?
হ্যাঁ স্যার। সো ধরো আমি এই দুটো প্যারামিটার পাঠাচ্ছি 5,5। তাহলে এখন ক্যাশ টেবিল কি আছে? ক্যাশ টেবিল কিছুই না, তুমি ধরো একটা নর্মাল একটা ডেটা স্ট্রাকচার ধরে নাও, যেটার মধ্যে কি আছে, আমার দুটো ইনপুট আছে আর সেটার এগেনস্টে আমি কি করছি, আউটপুট স্টোর করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে সবার ফার্স্টে আমার ইনপুটে কি আসছে 5,5, তাহলে আউটপুটে কত আসবে আমার 10। ঠিক আছে, তাহলে ক্যাশে আমি পাঠালাম, দেন এখান থেকে আমি তো গেট করেই নিচ্ছি। সেকেন্ড টাইম 2 আর 3 পাঠালাম, তো 2 আর 3 কি ক্যাশ টেবিলে প্রেজেন্ট আছে? না স্যার। তাহলে 2 আর 3 কি হবে, আগে ক্যালকুলেট হবে, হ্যাঁ আগে এদের মধ্যে ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হওয়ার পর আমি কি করবো, ক্যাশ টেবিলে স্টোর করছি। তাহলে 2 আর 3 পাঠালাম, দেন 5। এরপরে এরপর আমি কি পাঠাচ্ছি 3,5। তাহলে 3,5 কি ক্যাশ টেবিলের মধ্যে প্রেজেন্ট আছে? না স্যার। তাহলে এগেন এটা কোথায়, কোন ফেজে যাবে? ক্যালকুলেট হবে। ক্যালকুলেট হবে। তাহলে আবার ক্যালকুলেট হচ্ছে, তাহলে 3,5। এরপরে কত এলো এখানে 8। এর পরের বার আমি আবার কি পাঠাচ্ছি, আমি 2,3 পাঠাচ্ছি। তাহলে 2,3 কি ক্যাশ টেবিলে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আছে, কারেক্ট হুম। আছে। তাহলে এরপরে আমি এদের মধ্যে যে ক্যালকুলেশনের স্টেপটা আছে, এই ক্যালকুলেশনের স্টেপ না, ক্যালকুলেশনের যে ফেজটা আছে, ক্যালকুলেশনের ফেজটাকে আমি কি করে ফেলবো, বাইপাস করে ফেলবো। ঠিক আছে, বাইপাস মানে হ্যাঁ পাস স্যার। করে ফেলবো। সো রাদার দেন ক্যালকুলেটিং দ্য সামেশন অফ 2 and 3, আমি কি করব, আমি ক্যাশ টেবিলের মধ্যে যে আউটপুট আছে ডাইরেক্টলি সেখান থেকে গেট করে নেব। কারেক্ট। তো এখানে আমার কি হচ্ছে, এই যে আমার সেম রিপিটেটিভ যেই ফাংশনগুলো কল হচ্ছে, মানে রিপিটেটিভ ভ্যালুর জন্য, তাহলে সেটার জন্য আমাকে বারবার বারবার করে কি করতে হচ্ছে না, ক্যালকুলেশন করতে হচ্ছে না, আর এখানে আমার টাইমটা বাঁচছে। কারেক্ট, হ্যাঁ স্যার। এটাই আমার মেমোরাইজেশন। হ্যাঁ। তাহলে আমরা একটু বেসিক কোড লেখা ট্রাই করব, ঠিক আছে, একদম বেসিক কোড লেখা ট্রাই করব। ক্লিয়ার আছে আইডিয়াটা? স্পেস কমপ্লেক্সিটির জন্য কোনো প্রবলেম হবে না? স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে পরে আসবো। এখন দেখো মেমোরাইজেশন যে কোনো জিনিসের যদি কোনো রকম প্রোস থাকে তাহলে অবভিয়াসলি কনসও থাকে। ঠিক আছে, হ্যাঁ যদি কোনো স্যার। জিনিস সিস্টেমকে অপটিমাইজ করছে, ওটা ইন্টারনালি কিছু না কিছু রিসোর্স নিচ্ছে। আচ্ছা। ধরো লেটস সি, যখন জাভাস্ক্রিপ্ট ছিল তখন লোকেরা মনে করতো জাভাস্ক্রিপ্ট খুব বেস্ট। তারপরে জাভাস্ক্রিপ্টকে ধীরে 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 কে রিপ্লেস করতে শুরু করলো, মানে আমি রিপ্লেস ইন দ্য সেন্স সেটা বলছি না, মানে জাভাস্ক্রিপ্টে ফ্রন্ট এন্ড লেখার থেকে লোকেরা কিসে ফ্রন্ট এন্ড লেখা বেশি প্রেফার করলো, রিয়াক্টে, সিআরএ তে। কিন্তু সিআর এর মধ্যেও আবার কিছু ফ্লস ছিল, তাহলে সিআর এর থেকে লোকেরা কোথায় গেল, ভিটে। আবার তারপরে লোকেরা কি দেখতে পাচ্ছিল, যে আরে এই যে রিয়াক্ট ইউজ করছি, রিয়াক্ট থেকে তো আমি শুধু ফ্রন্ট এন্ড লিখতে পারছি, বাট কত ভালো হতো যদি আমার ফ্রন্ট এন্ডের ল্যাঙ্গুয়েজও একটাই থাকতো, ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজও একটাই থাকতো, তাহলে আমাকে এই ফ্রন্ট এন্ডের জন্য রিয়াক্ট, ব্যাক এন্ডে নোড, জ্যাঙ্গো, রুবি অন রেলস এইসব শেখার কোনো দরকারই ছিল না। আমি একমাত্র নেক্সট শিখতাম, নেক্সট ডট জেএস, আর সেখান থেকে আমি সার্ভার সাইডেরও কোড লিখতে পারতাম আর ক্লায়েন্ট সাইডেরও কোড লিখতে পারতাম। বাই দ্য ওয়ে নেক্সট জেএস খুব ইন্টারেস্টিং জিনিস, কখনো এখন তো আমি তোমাকে সার্চ করতে বলবো না, বাট মানে পড়তে বলবো না, বাট অ্যাটলিস্ট নেক্সট জেএস নিয়ে একটা ওভারভিউ দেখে দেখো কোনো ইউটিউবে বা কিছুতে, ঠিক আছে, খুব 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 ক্লাসি জিনিস। হ্যাঁ স্যার। আর এরকম কিছু হেক্টিক না, ঠিক আছে, খুব ইজি, মানে তুমি তো এখন রিয়াক্ট জানছোই, সেজন্য নেক্সটও তোমার পক্ষে ইজি হবে, অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ডের পোর্শনটা। যাই হোক, তো এটা হলো, তো যেটা বলছিলাম, তো এরপর আমরা এই জিনিসটাকে একটু অপটিমাইজ করে ট্রাই করব। সো আমি বেসিক্যালি কি করব, একটা ফাংশন বানাচ্ছি, ধরো এটার আমি নাম দিলাম অ্যানাদার, বা ধরো মেমোআইজড সাম, মেমোআইজড সাম, ঠিক আছে। এগেন এটার মধ্যে কি হবে, এটার মধ্যে আমার দুটো পার্টিকুলারলি প্যারামিটার আসবে, কারেক্ট। কিংবা আমি একটা কাজ করছি, আমি এই জিনিসটাকে না এটার ভেতরে র্যাপ আপ করে দিচ্ছি, এই জিনিসটাকে আমি এটার ভেতরে র্যাপ আপ করে দিচ্ছি, যে রিটার্ন, আরে কি হলো, জাস্ট আ সেকেন্ড, হুম, ঠিক আছে, এই জিনিসটা আমি র্যাপ আপ করে দিলাম, বাট লাভ কি হলো, কিছু তো লাভই হলো না, ফাংশনের ভেতরে ফাংশন, কারেক্ট, মানে একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন থাকলে সেটাকে আমরা কি বলি, কল ব্যাক।
হায় হায় আচ্ছা আচ্ছা কারেক্ট। তো এখানে আমরা একটা কল ব্যাক ক্রিয়েট করে নিলাম যে এই ফাংশনটার এক্সিকিউশন কার উপরে ডিপেন্ডেন্ট, মেমোয়াইজড। তাহলে সবার ফার্স্টে যেটা বললাম যে আমার কাছে কি থাকবে, একটা ক্যাশ টেবিল। তাহলে ক্যাশ টেবিল কিছুই না, ধরো ক্যাশ টেবিল আমি একটা এমটি অবজেক্ট বানিয়ে দিলাম যে স্টার্টিং এ কেউ মানে কোনো কিচ্ছু নেই। আচ্ছা, আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ডিএসএ করো? স্যার সি প্লাস প্লাস সি প্লাস প্লাসে তোমার ম্যাপ এটা নিয়ে পড়া হয়ে গেছে? স্যার কোনটা আগে ম্যাপ, হ্যাঁ স্যার হচ্ছে ম্যাপ হয়ে গেছে? হ্যাঁ স্যার কুল। ম্যাপ, এসটিএল ছিল হ্যাঁ এসটিএল এ ম্যাপ আছে, মানে হুম এসটিএল বেসিসে ম্যাপ করেছো? আর ম্যাপের ইনার ইমপ্লিমেন্টেশন জানো? না স্যার ওটা এখন হয়নি এসটিএল এ করেছিল ওকে, এসটিএল এর ম্যাপ তো ঠিক আছে, কোনো ইস্যু না। ওকে কুল, মানে ইউজ কেস জানো তো? হ্যাঁ স্যার ঠিক আছে কুল। ঠিক আছে। তো যেটা বলছিলাম, একটা এমটি অবজেক্ট, এমটি অবজেক্ট হয়ে গেছে। তাহলে সবার ফার্স্টে আমরা কি ক্রিয়েট করছি এখানে, এমটি, ঠিক আছে। এরপরে এখানে আমরা কি করছি, আমরা ডাইরেক্ট এরকম রিটার্ন করবো না, আমরা সবার ফার্স্টে কি করব, কনসোল ডট লগ করবো। ধরো কনসোল ডট লগ, কনসোল ডট লগে আমরা কি করলাম, সবার ফার্স্টে আমরা ওবিজের ভ্যালু চেক করছি, বা আমরা ক্যাশের ভ্যালু চেক করছি। ক্যাশে ইজ, অ্যান্ড আমার টাইপিং, ঠিক আছে, ক্যাশে ইজ, এটা আমরা লিখে দিলাম, কারেক্ট। আচ্ছা এরপরে আমরা কি করব, যে যদি আমার কাছে এই যে এ আর বি এগুলো আমার প্রেজেন্ট না থাকে কার মধ্যে, ওবিজের মধ্যে, কারেক্ট, তাহলে আমি কি করব, ওবিজের ভেতরে যাব, কারেক্ট, স্টোর করব আর ওবিজের ভেতরে গিয়ে আমি পুশ করব। হ্যাঁ কেন আমি বারবার ওবিজে বলছি, অ্যাকচুয়ালি এটা আমার একটা বাজে ইয়ে যে আমি যখনই অবজেক্ট ইয়ে করি সবসময় ওটাকে ওবিজে বলি। ওকে, ক্যাশে, ক্যাশে, ঠিক আছে। তাহলে নর্মাল আমরা আমরা দেখো, এখন লজিক ওয়াইজ আমরা খুব ডেপথ লজিক লিখছি সেটা না, জাস্ট আমরা একটা ওভারভিউ নিচ্ছি, ঠিক। হ্যাঁ স্যার Cool. তাহলে আমরা এখানে কি বলবো, ইফ আমার যদি এই যে ক্যাশ আছে, এই ক্যাশের মধ্যে আমার এ অ্যান্ড বি প্রেজেন্ট না থাকে, কিরকম করে লিখতে পারি, আমরা ইয়েতে লিখতে পারি, ব্যাকটিক্স দিয়ে লিখতে পারি। ব্যাকটিক্স এটা নর্মাল সিনট্যাক্স, একটা হয়ে গেল আমার এ, আর কি বললাম আমি, বিয়ে বি, কারেক্ট। আই হোপ এটাতে কোনো রকম প্রবলেম আসা উচিত নয়। স্যার বিটা ব্যাকটিক্সের ভিতরে হবে না সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাতে হ্যাঁ আই হোপ স্যার কোনো প্রবলেম হওয়া উচিত নয়। না স্যার কুল। তাহলে হ্যাঁ স্যার আমি কি বললাম, যে যদি প্রেজেন্ট না থাকে তার মানে নট, ঠিক আছে, যদি প্রেজেন্ট না থাকে হ্যাঁ স্যার তাহলে আমি কি করব, ওগুলোর ভেতরে নিয়ে যাব, প্লাস সামেশনের যে ক্যালকুলেশন, সামেশনের ক্যালকুলেশনটা করব, কারেক্ট। হ্যাঁ স্যার কুল। তাহলে আমি এখানে কি বলছি, কনসোল ডট লগ, ধরো আমি এখানে একটা কনসোল ডট লগ করলাম, যে আমি বললাম ইনসাইড, ইনসাইড, what the hell is going on, inside cache, ঠিক, এটা আমরা লিখলাম, প্লাস আমরা কি করছি, পারফর্ম করছি। তাহলে ক্যাশের মধ্যে আমরা পারফর্ম করব কি, এই দুটোর সামেশন। তাহলে এ কমা বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি যে আমরা সাইড বাই সাইড ক্যালকুলেশনও করছি, অ্যান্ড সেটাকে কোথায় স্টোর করছি, ক্যাশের মধ্যে, যেটা তোমাকে এই স্টেপটাই বললাম, ক্যালকুলেশনও করছি, সাথে সাথে কোথায় স্টোর করছি, ক্যাশে ঠিক আছে। সিনট্যাক্স বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার ওকে, আচ্ছা, এটা হয়ে গেল আমার ইফ কেস, যেখানে আমার প্রেজেন্ট না থাকে।
যদি আমার কাছে প্রেজেন্ট থাকে তাহলে কি আমি কোনো ক্যালকুলেশন করব না, সেক্ষেত্রে আমি কি করব, ডাইরেক্ট রিটার্ন করব। রিটার্ন কাকে করব, আমার এই যে কিটা পাচ্ছি 2,3 এর জন্য, 2,3 এর জন্য যে ভ্যালুটা পড়ে থাকবে সেটা। তাহলে আমি সিম্পল রিটার্ন কাকে করব, রিটার্ন আমার ক্যাশের মধ্যে যেটা পড়ে রয়েছে এ কমা বি, সিম্পল এটাই কারেক্ট। হ্যাঁ স্যার। এরপরে যদি তোমার মনে থাকে যে অবজেক্টের মধ্যে আমরা এরকম করেও ফেচ করতে পারি, বলেইছিলাম, হ্যাঁ স্যার। আই হোপ বলনি, তো ঠিক আছে। বাট না এখন স্যার, যদি আমরা পার্টিকুলারলি দেখি তাহলে কিছু কি রেন্ডার হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এই যে সাম ফাংশনটা এটা ডিপেন্ডেন্ট কার উপরে, মেমোয়াইজড। আর আমরা কি কোথাও মেমোয়াইজডকে কল করেছি না। না স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে, মেমোয়াইজডকে কল করতে হবে। তাহলে লেটস সি, আমরা কনসোল ডট লগ করছি আমাদের মেমোয়াইজ সাম, এখানে আমরা পাঠাচ্ছি 5,5, ঠিক ক্লিয়ার। হ্যাঁ স্যার। কি আউটপুট দেখতে পাচ্ছ, ফাংশনটা রিটার্ন ফাংশন রিটার্ন হচ্ছে, বাট আমরা আউটপুট পাচ্ছি না। তাহলে কি করতে পারি, কারণ সিম্পল এখানে তুমি দেখো যে এখানে কি হচ্ছে, এখানে জিনিসটা রিটার্ন হচ্ছে, কারেক্ট। রিটার্ন আমি কাকে করছি, যে যদি আমার প্রথমবার যদি আমার প্রেজেন্ট না থাকে তাহলে আমি এন্টায়ার ফাংশনকে রিটার্ন করছি, কারেক্ট। তাহলে ফাংশনকে যদি আমি রিটার্ন করি তাহলে আমাকে কি করতে হবে, একটা জায়গাতে স্টোর করতে হবে, কারেক্ট। হ্যাঁ তাহলে যদি আমি ওটাকে স্টোর করি এভাবে, যে ধরো আমি বললাম কনস্ট, ধরো মেমোয়াইজড সাম রেজাল্ট ইজ ইকুয়াল টু, কোন ফাংশনটাকে কল করছি, মেমোয়াইজ সাম, ঠিক আছে, এটাকে কল করছি। এরপরে এটার ওপর আমি কি পারফর্ম করছি, 5,5। তাহলে প্রথমে আমার ক্যাশের ভ্যালু কি ছিল, এমটি, কারেক্ট। এরপরে ভালো করে দেখো, ক্যাশের ভ্যালু এখানে এমটি, ঠিক, ক্যাশে ইজ এমটি। আর ক্যাশের মধ্যে আমি কি পাঠাচ্ছি, কারেক্ট। তাহলে ইনসাইড ক্যাশে এসছে, ঠিক। আর ক্যাশের মধ্যে কি করছে, একটা নতুন এন্ট্রি ক্রিয়েট করছে, কারেক্ট। এরপরে লিখছি কনসোল ডট লগ মেমোয়াইজড সাম রেজাল্ট 2,3। তাহলে একটা জিনিস দেখতে পারলে, প্রিভিয়াসলি ক্যাশেতে আগে এমটি ছিল, তারপরে ক্যাশেতে কে চলে আসছে 5,5, আর আমি নতুন এন্টার কাকে করছি, তাহলে ইনসাইড, কারেক্ট। এরপরে সেম ওয়েতে কনসোল ডট লগ মেমোয়াইজ সাম রেজাল্ট 3,5, কুল, রিফ্রেশ করছি। তাহলে আগে কে ছিল, এমটি, তারপরে 5,5, তারপরে 5,5, 2,3, এখন ইনসাইড ক্যাশেতে কাকে পাঠাচ্ছি 3,8। তাহলে ক্যাশেতে নতুন এন্ট্রি তো যাচ্ছে। এরপরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এখন যদি তুমি কনসোল ডট লগ মেমোয়াইজড সাম রেজাল্ট দিয়ে সেম ফাংশনকে পাঠাও 5,5, 5,5 পাঠালে, ঠিক। তাহলে 5,5 এর জন্য কি হলো, এখানে একটা জিনিস অবজার্ভ করে দেখো, ঠিক আছে, মেমোয়াইজ সামে এটা পাঠাচ্ছ, ধরো এগুলো তুমি সরালে, ধরো এগুলো তুমি সব সরিয়ে দিলে, রিফ্রেশ করছি, এই জিনিসটা হচ্ছে, কিছু একটা জিনিস ফাইন্ড আউট করতে পারছো, কোনো জিনিস,
সামথিং কিছু। স্যার ফার্স্ট এমটি ছিল, তারপরে যখন সেকেন্ড টাইম আবার কল হলো তখন ওটা টেবিলের মধ্যে স্টোর হয়ে গেল। আর আর একটু ভালো করে জিনিসটাকে অবজার্ভ করো, চেষ্টা করো। স্যার আউটপুট তো সেমই আসছে, জাস্ট টেবিলটা চেঞ্জ হচ্ছে। আউটপুট সেম আসছে, জাস্ট টেবিলটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে। তো স্টার্টিং এ এমটি ছিল ক্যাশ, তারপরে যখন আবার সেকেন্ড টাইম কল হলো 5,5 তখন ওটা আবার ক্যাশে স্টোর করছে, স্টোর হয়ে গেছে। ওকে, চলো আরেকটা জিনিস দেখি। যখন আমি এখানে দিচ্ছিলাম না এটা, ক্যাশ টেবিলে কি আছে? 5,5 5,5 আছে, কিন্তু 5,5 থাকবে কি করে? একটু ভেবে দেখো, 5,5 থাকবে কি করে? ক্যাশের মধ্যে তো কিছু নেই। তাহলে এইখানে যখন ক্যাশের মধ্যে আমি দিচ্ছি, 5,5 আসবে কি করে, মানে কি সেন্সে? স্যার রিটার্ন ক্যাশ হচ্ছে না, তো ওখান থেকে আসছে ভ্যালু। একবার ব্রাউজার কুকিজ ক্লিয়ার করে দেখি। হ্যাঁ স্যার। চলো রিলোড করলাম আমরা। তাহলে আচ্ছা, তাহলে ক্যাশের মধ্যে কি এসছে? 5,5 তাহলে এই জিনিসটা কি প্রেজেন্ট ছিল ক্যাশের মধ্যে? না। না সেজন্য কে কল হলো? ইনসাইড ক্যাশ। ইনসাইড ক্যাশ। আর তারপরে কত এসছে? 10 এসছে। 10 আসছে। কারেক্ট। হ্যাঁ স্যার। এরপরে লেটস সি তুমি কি করছো। তুমি এই সেম জিনিসটাকে আরেকবার ইয়ে করলে। আবার আমি কি করছি, কুকিজ ক্লিয়ার করছি একবার। ওকে, এইবারে ক্যাশে থেকে এসছে 5,5 যেটা ছিল সেটা। ডিফারেন্সটা কি হচ্ছে? একটা ওয়ার্ড জাস্ট আমি শুনতে চাইছি, ডিফারেন্সটা কি হচ্ছে? স্যার যখন সেকেন্ড টাইম কল হচ্ছে তখন ক্যাশ টেবিলে যেগুলো স্টোর আছে সেগুলো ভিজিবল হয়ে যাচ্ছে। সেটার জন্য কি হচ্ছে অ্যাকচুয়ালি? স্যার বুঝতে পারছি না। আরে তুমি অলমোস্ট বলে ফেলেছো, বলো। আচ্ছা চলো একটু সিম্পলিফাই করি, চলো। এখানে আরেকটু কোড লিখছি। ইফ আমার যে প্যারামিটার গুলো আসছে সেটা যদি ক্যাশের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে আমরা পজিটিভ কেস দেখবো, ঠিক আছে? পজিটিভ কেস দেখবো। ইফ আমার যদি এটা প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা নর্মাল রিটার্ন করে দেবো কাকে? এটাকে। ঠিক। তাহলে এখানে যদি আমার এক্সিস্ট থাকছে না, তখন আমি কি করছি? স্টোর করছি। আর যদি আমার এক্সিস্ট হয়ে যায়, তখন আমি কি করছি? রিটার্ন করছি। রিটার্ন করছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখানে একটা স্পেস বেশি দেওয়া আছে, স্পেস গুলো কমিয়ে দিই। ওকে, এরপরে দেখে বলো কি হচ্ছে। বহুত বহুত বহুত, আমি জাস্ট একটা ওয়ার্ড শুনতে চাইছি।
বুঝতে পারছো না? না স্যার। ভালো করে স্ক্রিনের দিকে অবজার্ভ করবে, ঠিক আছে? আমি স্টার্টিং থেকে হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ ভালো করে দেখবে, ঠিক আছে? একদম বি হ্যাঁ স্যার। পেশেন্ট, কনসোল ডট লগ, ঠিক? হ্যাঁ মেমোয়াইজ সাম রেজাল্ট কাকে পাস করছি? 5,5। কি আসছে? ভ্যালুটা কি প্রেজেন্ট আছে? হ্যাঁ ইনসাইড ক্যাশে আসছে। তার মানে ভ্যালুটা প্রেজেন্ট নেই, সেজন্য আমি কোন লুপটায় যাচ্ছি? এটাই। সেম হ্যাঁ যদি আমি আরেকবার কল করি, কি হলো? ইনসাইড ক্যাশে আসছে না। কারেক্ট। তার মানে কি হচ্ছে, আমি কোন জিনিসটাকে অমিট করে দিচ্ছি? নটটা। আরে নট না, ক্যালকুলেশনটাকে অমিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলাম বুঝলাম। ক্যালকুলেশনটাকে অমিট করে দিচ্ছি। এই যে মেন এখানে আমার যে কমপ্লেক্সিটিটা ছিল, যে বারবার আমাকে ক্যালকুলেট করতে হবে, সেটা আমি ডাইরেক্ট কোথা থেকে ফেচ করছি? রিটার্ন মানে টেবিল থেকে ডেটা পেয়ে নিচ্ছে। তাহলে 99-এ পৌঁছে গেছিলে, জাস্ট এইটা এইটা বললে না, 99-এ পৌঁছে গেছিলে। চলো, কোনো ইস্যু না, কোনো ইস্যু না। মেন কথা, যদি আবার আমি এখানে ধরো 2,3 দিই, ধরো এখানে আমি 2,5 দিচ্ছি, ইনসাইড ক্যাশ হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। ধরো এখানে আবার আমি 3,5 দিই, ইনসাইড ক্যাশ হচ্ছে? না স্যার। নিশ্চয়ই হচ্ছে। 3,5 হচ্ছে না। ধরো আবার আমি এখানে দিলাম 3,5, এবার কি হবে? না স্যার। কারণ অলরেডি ক্যাশের মধ্যে কি আছে? 3,5 প্রেজেন্ট আছে। তাহলে হ্যাঁ আমার কোন জিনিসটা অমিট হয়ে গেল? ইনার ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা। এবার এখন তো এটা জাস্ট একটা সাম ছিল, বলে তোমার মনে হচ্ছে ছোট একটা পারফর্ম, বাট ধরো এটা বিগ স্কেলে কিছু হচ্ছে, যেখানে অনেকটা টাইম লাগতে পারে, বা ধরো কিছু একটা এনক্রিপশন অ্যালগোরিদম পারফর্ম হচ্ছে, যেখানে বারবার বারবার সেম রিকোয়েস্ট যাচ্ছে। যে ধরো তোমার ইউজার আইডি আর তোমার পাসওয়ার্ড তো একই, এরপরে তুমি কি করতে পারো? বারবার বারবার করে লগ ইন করতে পারো, প্রত্যেক মিনিটে মিনিটে লগ ইন করতে পারো। তাহলে প্রত্যেক মিনিটে মিনিটে যদি তুমি লগ ইন করো, তোমার আইডি আর পাসওয়ার্ডের জন্য যে হ্যাশটা ক্রিয়েট হবে, ওটা কি বারবার করে আমি চেক করব? না। আমি জানি তোমার সিগনেচার কি, আমি জানি তোমার জেডব্লিউটি টোকেন কি। কেন জেডব্লিউটি টোকেন করেছিলাম বুঝতে পারছো? হ্যাঁ একদিন স্যার। একদিন জেডব্লিউটি এর উপর ক্লাস নিয়েছিলাম তো, হ্যাঁ স্যার। ওখানে কি বলেছিলাম, যে যদি আমার পার্টিকুলারলি ধরো থাকে, সিগনেচার সেম থাকে, আর আমি একটা সেম ডেটাকে কি বলে? পেলোড। তাহলে পেলোড আর সিগনেচার, এই দুটো যদি কম্বিনেশনে আমি যে টোকেনটা জেনারেট করছি, সেটা সবসময় কি হবে? সমান হবে। কারেক্ট? তাতে আমি যতবারই রিকোয়েস্ট করি না কেন, তাহলে সেই জিনিসটাকে আমি কি করে নিচ্ছি? একটা জায়গাতে স্টোর করে নিচ্ছি। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। তো আমার মনে হচ্ছে একটু ডাউট আছে, তো আমি তোকে 2 মিনিট টাইম দিচ্ছি, জিজ্ঞেস করে নাও। এত নার্ভাস হয়ে না। না স্যার বুঝতে পেরেছিলাম, বাট তখন স্টার্টিং কনফিউজ হয়ে গেছিল। কুল কুল কুল। সো এরপরে আমরা একটু রিঅ্যাক্টের পার্সপেক্টিভ থেকে দেখি এগুলোকে। আই হোপ জাভাস্ক্রিপ্টের পার্সপেক্টিভ থেকে বুঝে গেছো। হ্যাঁ স্যার। সো রিঅ্যাক্টের মধ্যে আমরা ইউজ মেমো হুক ইউজ করব কি করে? সো চলো একটা আমরা করি, কি যেন বলে, বেশ ডামি প্রজেক্ট ক্রিয়েট করি। তাহলে এটার মধ্যে আমরা করে নিচ্ছি। লেটস সি, ইন্টিগ্রেটর টার্মিনাল আমি ওপেন করে নেব। কি কমান্ড ছিল? npm ক্রিয়েট উইথ create @latest @latest। ডট ডট। রিমুভ এক্সিস্টিং ফাইলস টু কন্টিনিউ। ওকে, কি করা যায়? রিমুভ করে দিই? না ইগনোর করে দিই, চলো ইগনোরই করে দিচ্ছি, থাক।
এত টাইম লাগা উচিত নয় ভিটে। লেটস সি। ওকে, ডান। cls npm run dev, জাস্ট আ সেকেন্ড, ঠিক আছে, এক সেকেন্ড দাও জাস্ট। ওকে, সো চলো স্টার্ট করি। সো আমাদের যেই যে আননেসেসারি কম্পোনেন্টসগুলো ছিল, সেই কম্পোনেন্টস, মানে কম্পোনেন্টস না, যেগুলো ভিট অলরেডি আমাদেরকে ডামি ক্রিয়েট করে দেয়, সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। অ্যান্ড সবার ফার্স্টে এই যে অ্যাপ ডট জিএসএক্স, এটার পুরোটা আমরা সরিয়ে দেবো। আর নর্মাল আরএফসি, নর্মাল অ্যাপ কম্পোনেন্ট, এটাকে আমরা যদি রেন্ডার করি, কততে চলছে ভিট। ওকে, এটা তো নয়, লোকাল হোস্ট 5173। কুল কুল। সো অ্যাপ আমাদের রেন্ডার হয়ে গেছে। এরপরে আচ্ছা আমরা আমাদের নেক্সট যে কম্পোনেন্ট, সেই নেক্সট কম্পোনেন্টটাকে ক্রিয়েট করি, ঠিক আছে। তো ধরো লেটসি, আমাদের বেসিক্যালি স্ট্রাকচার কি হয়, আমাদের এসআরসির ভেতরে আমরা একটু স্ট্রাকচারাল দেখছি, ঠিক আছে। তো আমরা একটা কম্পোনেন্টস বলে ফাইল ক্রিয়েট করি, যেটার ভেতরে আমরা আমাদের যত যত কম্পোনেন্টস ক্রিয়েট করবো, সেই সমস্ত কম্পোনেন্টসদের র্যাপ আপ করি, ঠিক আছে। সো সবার ফার্স্টে লেটসি আমি এখানে বলে দিলাম কম্পোনেন্ট 1 ডট জেএসএক্স। যখনই ভিট ইউজ করছো, জিএসএক্স দিতেই হয়, কারণ এটা ভিটের রুলস, ঠিক আছে। আচ্ছা সো ধরো পার্টিকুলারলি আমি কি করছি, আমি প্রপ ড্রিল করব। প্রপ ড্রিল করব কি করে, যে আমি কম্পোনেন্ট 1 থেকে বা অ্যাপ থেকে আমি কিছু একটা ভ্যালু পাঠাবো এই কম্পোনেন্ট 1-এ, দেন এই কম্পোনেন্ট 1-এ সেটাকে আমি শো করাবো, ঠিক আছে। সো আমরা প্রপ ড্রিলিংয়ে কি আচ্ছা করেছিলাম, যে আমরা অবভিয়াসলি অ্যাকসেপ্ট করতে পারি। তো ধরো আমি এখানে ভ্যালু অ্যাকসেপ্ট করলাম, আর এখানে আমি সিম্পল কি করে দিচ্ছি, এখানে আমি বলে দিচ্ছি মাই ভ্যালু ইজ, দেন এখানে আমি আমার যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি। কুল। আচ্ছা এরপরে পার্টিকুলারলি আমি কি করব, আমি আরেকটা অন্য কম্পোনেন্ট ক্রিয়েট করছি, যেখানে ওই সেম জিনিসটাই আমি করব, বাট ওখানে আমি একটা ভ্যালু 2 পাঠাবো, ঠিক আছে। আচ্ছা চলো, সো কম্পোনেন্ট 2 ডট জেএসএক্স, ওকে, আরএফসি, এখানে আমি ভ্যালু 2 নিয়ে নেব, অ্যান্ড এখানে মাই ভ্যালু 2 ইজ ভ্যালু 2, অ্যান্ড এখানে মাই ভ্যালু 1 ইজ, what the hell, my value 1 is। চলো কুল, এতটা অবধি ডান। এটাতে কোনো রকম কোনো ডাউট? না স্যার সো আমরা এরপরে কি করব, আমাদের যে মেন পেরেন্ট কম্পোনেন্ট আমাদের কে ছিল, আমাদের অ্যাপ ডট জেএস, কারেক্ট। হ্যাঁ সো অ্যাপ আচ্ছা ডট জেএস এর মধ্যে আমি কি পাঠাবো, বাকি দুটো যে কম্পোনেন্ট আমি বানিয়েছি, সেই দুটো কম্পোনেন্টকে আমি রেন্ডার করে দেবো, কারেক্ট। হ্যাঁ সো সবার ফার্স্টে আমার কম্পোনেন্ট, অবভিয়াসলি কম্পোনেন্ট 1, আচ্ছা সাজেশন আসছে না, কুল। স্যার সিটা স্মলে সি স্মলে হবে, আচ্ছা ওকে। আচ্ছা, ওকে, সি স্মলে কেন হবে, সি তো আমি, ওকে। দেখো ভিটে না অনেক নেমিংস থাকে, ঠিক আছে। সো যখনই কম্পোনেন্ট লিখবে সবসময় ক্যাপিটাল দিয়েই লিখবে, সেই জন্যই ও ইয়ে করতে পারছিল না। কম্পোনেন্ট 1, বাই এনি চান্স কখনো কোনো এরর আসলেও আসতে পারে, সেই জন্য আমাদের রিস্ক নেওয়ার নেই। সো ইম্পোর্ট করে নেবো আমাদের কম্পোনেন্ট 1-কে, ঠিক আছে, চলে এসছে। এরপরে এখানে আমরা কি করব, একটা ভ্যালু পাঠাবো, ঠিক। তো আমরা আচ্ছা কি ওখানে কি কি পাঠিয়েছিলাম, ভ্যালু 1। সো এখানে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের ভ্যালু 1 অ্যাজ আ, মানে কি তো বলে না, প্রপ বলে, তো প্রপের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। অ্যান্ড লেটস সি, এটাকে আমরা ইকুয়ালস টু বলে দিচ্ছি 1, ওকে। সিমিলার আচ্ছা ওয়েতে আমরা আমাদের কাকে রেন্ডার করব, কম্পোনেন্ট 2-কে। হ্যাঁ সো কম্পোনেন্ট 2
এখানে আমরা কি পাস করব, আমাদের ভ্যালু 2 ইজ ইকুয়াল টু 2 পাস করে দিলাম। স্যার কারেক্ট? কম্পোনেন্ট 2 ওকে, সরি, দিস ওয়ান। ওকে, কখনো কখনো যখন এরকে রিলোড করে নেবে এই প্রবলেমগুলো নাহলে আসতেই থাকে, ঠিক আছে? বাট আই কান্ট সি হ্যাঁ স্যার। এনিথিং, কারণ আমি মাইট বি কম্পোনেন্টকে রেন্ডার করিনি। তাহলে ইম্পোর্ট আমাদের কম্পোনেন্ট 2 তো আসছেই না। কোনো নেমিং কনভেনশন আছে নাকি এরকম? এক্সপোর্ট করেছি, ওকে, দেখছো, সেই জন্য ভাবছি আমি কেন হচ্ছে না, কারণ আমরা কম্পোনেন্ট ক্রিয়েট তো করে নিয়েছি বাট সেই নামে তো আমরা এক্সপোর্ট করছি না। তো যদি আমরা সেই নামে এক্সপোর্ট না করি তাহলে আমরা app.js কি সেই নামে ইম্পোর্ট করতে পারবো? অবভিয়াসলি না। না স্যার। সেই জন্য এখানেও যে আমাদের কম্পোনেন্টগুলো এসছে সেই কম্পোনেন্টগুলো কিরকম কেসে এসছে, স্মলার কেসে এসছে। সো এই এররগুলো থেকে আমাদেরকে ভালো করে দেখতে হবে। তাহলে ভ্যালু অফ কম্পোনেন্ট 1 ইজ সামথিং, ভ্যালু অফ কম্পোনেন্ট 2 ইজ সামথিং। এরপরে ভ্যালু 1 ভ্যালু 2, ওকে ওকে, কুল। কম্পোনেন্ট 2 এর মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কেন? কারণ আমরা তো এখানে ভ্যালু 2 পাঠিয়েছি অ্যান্ড এখানেও আমরা ভ্যালু 2 ইজ ইকুয়াল টু আমরা 2 পাঠিয়েছি। এটা কি, এটা কি হচ্ছে? ভ্যালু অফ মাই ভ্যালু 1 ইজ, হ্যাঁ স্যার ভ্যালু দুটো আসছে না। দ্য থিং ইজ কেন আসছে না? এটা কি হচ্ছে? স্যার ব্রাউজার থেকে রিফ্রেশ করুন। আমরা তো কম্পোনেন্ট, আচ্ছা, ওকে ওকে, কম্পোনেন্ট 1 কে ইম্পোর্ট করেছি, কম্পোনেন্ট 2 হবে। সরি সরি সরি, আচ্ছা আচ্ছা। ওকে, মাই ভ্যালু 2 চলে আসছে, ঠিক আছে। তো আমরা দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, কোনো ইস্যু? না স্যার। কুল। তাহলে এখন পার্টিকুলারলি যদি আমি কনসোলে যাই, কনসোলে গিয়ে আমি যদি চেক করি, এখন আমরা যদিও কোনো কনসোল লিখিনি, তো ধরো এখানে প্রত্যেকটা কম্পোনেন্টে গিয়ে আমি কি লিখছি, আমি একটা কনসোল লিখছি। সেই কনসোলটার মধ্যে আমি জাস্ট নর্মাল লিখবো যে আই এম ইনসাইড কম্পোনেন্ট 1 and আই এম ইনসাইড কম্পোনেন্ট 2। তাহলে হচ্ছে console.log, যাতে আমরা একটা ট্র্যাকিং রাখতে পারি, কারেক্ট? আই এম হ্যাঁ স্যার। ইনসাইড কম্পোনেন্ট 1 অ্যান্ড এখানেও গিয়ে আমি সিমিলার ওই জিনিসটাই লিখে দেবো, আই এম ইনসাইড কম্পোনেন্ট 2। কুল। সো এরপরে আমি যদি ইন্সপেক্ট করে দেখি, তাহলে ইন্সপেক্ট করার পর আমি কি দেখতে পারছি যে আই এম ইনসাইড কম্পোনেন্ট 1 অ্যান্ড আই এম ইনসাইড, যদি এটাকে ক্লোজ করে একবার আমি রিস্টার্ট করি, আই এম ইনসাইড কম্পোনেন্ট 1, আই এম ইনসাইড কম্পোনেন্ট 2, কারেক্ট? কারেক্ট ওয়েতে আসছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো ইস্যু? না স্যার। ইস্যুটা কখন হবে? ইস্যুটা কখন হবে? যখন আমরা এখন আমাদের ভ্যালু 1 এ কি পাঠিয়ে রেখেছি তুমি সেটা বলো, ভ্যালু 1 1 আছে, আর ভ্যালু 2 তে কি আছে? 2 আছে। ভ্যালু 2 তে 2 আছে, কারেক্ট? ধরো আমি আমার যে ভ্যালু 2 আছে সেই ভ্যালু 2 এর মধ্যে এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ধরো আগে আমি 2 পাঠাচ্ছিলাম, এখন আমি 3 পাঠাচ্ছি। একটা জিনিস ভালো করে অবজার্ভ করলে, কিছু অবজার্ভ করলে? স্যার মাই ভ্যালু 2 is 3 দেখাচ্ছে। এটা তো আছেই, বাট তুমি জাস্ট কম্পোনেন্ট 2 এর ভ্যালুটা চেঞ্জ করলে, বাট তোমার রিরেন্ডার কি হলো? 1 আর 2 দুটোই হলো। 1 এরটাও হয়ে গেল, তো 1 এর কি রিরেন্ডার হওয়ার কোনো দরকার ছিল? 1 এর ভ্যালু না কি তুমি স্যার। চেঞ্জ করেছো? না স্যার। বাট স্টিল কি হচ্ছে, তোমার 1 এর ভ্যালুটা রিরেন্ডার হচ্ছে, তার মানে কোথাও না কোথাও একটা এক্সট্রা ইটারেশন হচ্ছে। ইদার সেটা দরকার নেই, বাট স্টিল হচ্ছে, কারেক্ট? হ্যাঁ স্যার। তো এই কেসটা থেকে বাঁচার জন্য কি করতে পারো? তো এটার জন্য আমাদের বেসিক্যালি ইউজ করা হয় রিয়্যাক্ট মেমো। রিয়্যাক্ট মেমো, তো রিয়্যাক্ট মেমো কি? রিয়্যাক্ট মেমোকে তুমি ধরে নিতে পারো একটা হাই লেভেল কম্পোনেন্ট বা হায়ার অর্ডার কম্পোনেন্ট, যেটাকে তুমি তোমার এক্সিস্টিং কম্পোনেন্টের ওপরে কি করো, র্যাপ আপ করো। তাহলে রিয়্যাক্ট ডট মেমো,
আমরা আসছি এটার উপরে, বাট ধরো রিয়াক্ট ডট মেমো, এগেন এটাকেও তুমি কার আন্ডারে র্যাপ আপ করে দিলে রিয়াক্ট ডট মেমো। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে এখন কম্পোনেন্ট 1 আর কম্পোনেন্ট 2 প্রথম ইটারেশনে তো আসছে, বাট ধরো এটার ভ্যালু তুমি চেঞ্জ করলে, তাহলে আগের কেসে কি হচ্ছিল, কম্পোনেন্ট 1ও তোমার রিরেন্ডার হয়ে যাচ্ছিল, কারেক্ট? বাট যেই তুমি রিয়াক্ট মেমো ইউজ করছো, তাহলে রিয়াক্ট মেমো কি করছো, অপটিমাইজ করবে যে যেই জিনিসটা, যেই কম্পোনেন্টটা অনলি চেঞ্জ হচ্ছে, আমি শুধু তাকেই রিরেন্ডার করবো, রাদার দেন গোটা এক্সিস্টিং ইউআই কে বা অন্যান্য যে আমার কম্পোনেন্টস আছে সেটাকে। ধরো এটাকে আমি 5 করলাম, কি অবজার্ভ করতে পারলে? স্যার জাস্ট কম্পোনেন্ট 2টা রিরেন্ডার হবে। কম্পোনেন্ট 1 কি কোনো চেঞ্জ হলো? না স্যার। তাহলে তোমার যে মেমোয়াইজেশনের কনসেপ্ট কি এখানে হচ্ছে? ইয়েস অর নো? স্যার এখন যদি কম্পোনেন্ট 1 টা চেঞ্জ করা হয় দেন তো কম্পোনেন্ট 2টাও রিরেন্ডার হবে। চলো দেখি, ধরো এটাকে 8 করে দিলে, কে রিরেন্ডার হলো? জাস্ট 1টা। তাহলে বুঝতে পারছো যে যখন যেটা চেঞ্জ করবে অনলি সেই কম্পোনেন্টটা রিরেন্ডার হবে। এরপরে এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করি। ধরো তুমি এখন হোম পেজে আছো, হোম পেজে তোমার ন্যাভবারের একটা ডিজাইন আলাদা, অ্যাবাউট পেজে তোমার ন্যাভবারের একটা ডিজাইন আলাদা। তাহলে যখন তুমি ডাইনামিক্যালি একটা পেজ থেকে অন্য পেজে যাচ্ছ, ধরো তোমার দুটো পেজ সেম দেখতে, ঠিক আছে, দুটো পেজ একদম অ্যাকিউরেটলি সেম দেখতে, বাট দুটো পেজের মধ্যে ন্যাভবারের ডিফারেন্স আছে। তাহলে ইউজ মেমো মানে রিয়াক্ট মেমো ইউজ করলে কি হবে, তুমি যখন পেজ চেঞ্জ করছো বা ইউআরএল চেঞ্জ করছো, তো তোমার কোন কম্পোনেন্টটা পাল্টাবে অনলি? ন্যাভবার। যেটা তো ন্যাভবার যদি পাল্টায়, তোমার এন্টায়ার পেজটা কি আবার করে রিরেন্ডার হবে? পেজ মানে কম্পোনেন্টের কথা বলছি। না স্যার। তাহলে ওখানে তোমার অপটিমাইজেশন হচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এটাই হচ্ছে তোমার রিয়াক্ট মেমো। তাহলে এরপরে একবার আমরা রিয়াক্ট মেমো কি সেটার একটা ওভারভিউ নিয়ে নিই। রিয়াক্ট মেমো অবভিয়াসলি আমরা কোথা থেকে পড়া ফলো করব, মানে প্রেফার করব? অফিসিয়াল ডকুমেন্ট, ঠিক আছে? সো অফিসিয়াল ডকুমেন্টে কি বলছে আমার বেসিক্যালি, যে মেমো lets you to skip re-rendering a component when its props are unchanged. একদম একটা লাইনে সব থেকে বেস্ট ডেফিনেশন যেটা হয় সেটা লেখা আছে, বাট এই সেম জিনিসটা যদি তুমি ডাইরেক্ট পড়তে আসতে, তাহলে কি তুমি বুঝতে পারতে? না স্যার। মাইট বি হ্যাঁ, মাইট বি না, একটা ডাউট তো ক্লিয়ার, মানে অ্যাটলিস্ট একটা ডাউট তো থাকতোই। বাট এখন যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম, তারপরে ডকুমেন্টেশন আসছি, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এরপরে দেখো মেমো কি, wrap a component in memo to get memoized version of that component. memoized আমরা আগেই শিখে নিয়েছি memoized কি, তাহলে সেই কম্পোনেন্টের একটা memoized version, this memoized version of your component will usually not be re-render when its parent component is re-render, as long as the as long as its props have not changed. কত ক্লিয়ার ডেফিনেশন লেখা আছে। But React may still re-render it. Memoization is a performance optimization, not guarantee. এই লাইনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, memoization is a performance optimization, not a guarantee. মানে একদম যে প্রপার তোমার অপটিমাইজড হবেই এটার কিন্তু গ্যারেন্টি নয়, এটা এরাই ক্লেম করে দিচ্ছে, কারেক্ট? সো চোখ বন্ধ করে আমি মেমোয়াইজেশন ইউজ করলেই যে আমার সিস্টেম মেমোয়াইজড হয়ে যাবে, অপটিমাইজড হয়ে যাবে, সেটাকেও ভেবো না। বাট সেটা তো হওয়া উচিত না স্যার। কি বলছো? বাট স্যার মেমোরাইজড ইউজ করলে তো অপটিমাইজ হওয়া উচিত। হ্যাঁ মানে একটা সার্টেন লেভেল অবধি না। এবার ধরো যে জিনিসটার উপরে মেমোরাইজেশন অ্যাপ্লিকেবলই নয়, সেই জিনিসটাকে তুমি কি করে মেমোরাইজ করবে? যে জিনিসটার উপরে মেমোরাইজেশন অ্যাপ্লিকেবলই নয়, কারেক্ট? সেই জন্য এটাকে বলা হচ্ছে যে মেমোরাইজেশন ইজ এ পারফরমেন্স অপটিমাইজেশন, নট এ গ্যারান্টি। ক্লিয়ার? তাহলে এটা তো হয়ে গেল আমার রিয়াক্ট মেমো। এরপরে আমরা কি করছি, আমরা তো পড়ছি হুকস, কারেক্ট?
তাহলে হুকস কি? হুকস হচ্ছে আমার বেসিক্যালি ফাংশনাল বেসড কম্পোনেন্ট। তাহলে ফাংশনাল বেসড কম্পোনেন্টে আমরা কি করব, একবার চেক করে নিচ্ছি। তাহলে আগে একবার আমরা ইউজ মেমো হুকটা দেখে নিই। ইউজ মেমো in React. So use memo is a React hook that lets you cache of the result of a calculation between re-renders. অতটা সাউন্ড করছে না, কারেক্ট? অতটা সাউন্ড করছে না। এগেন এটারও আমরা কি করব, এক্সাম্পল দেখি, কারেক্ট? তো ধরো এখন আমার যে কম্পোনেন্ট 1 ছিল, কম্পোনেন্ট 1 এর মধ্যে আমি কি করছি, আরেকটা অন্য কিছু একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। ধরো লেটস যে কোনো একটা ভ্যালু নিয়ে নিচ্ছি। আগে আমরা ভ্যালু 1 নিয়েছিলাম অনলি কম্পোনেন্ট 1 এর মধ্যে। এখন ধরো আমরা ভ্যালু 2 নিয়ে নিচ্ছি, ভ্যালু 2 নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? আর ধরো এখানে আমরা কি করছি, একটা ক্যালকুলেশন পারফর্ম করছি, একটা ক্যালকুলেশন পারফর্ম করব। তাহলে ক্যালকুলেশনটা বেসিক্যালি কি করবে, আমার যে ভ্যালু 1 আর ভ্যালু 2 আসছে সেই দুটোর মধ্যে সাম করবে, কারেক্ট? সেই দুটোর মধ্যে সাম করবে। তাহলে রিয়াক্ট সরি ইউজ মেমো আমি কি করে লিখতে পারি, আমি এখানে সিনট্যাক্স দেখে নিলাম যে ইউজ মেমো, দেন আমাকে ক্যালকুলেটেড ভ্যালু দিতে হবে, প্লাস আমাকে ডিপেন্ডেন্সি দিতে হবে। ডিপেন্ডেন্সি কি, আমরা অলরেডি ইউজ এফেক্ট হুকের মধ্যে পড়ে নিয়েছি যে যেই জিনিসগুলো যদি আমার চেঞ্জ হয় সেটার বেসিসে আমার কি হবে, কম্পোনেন্ট রি-রেন্ডার হবে, কারেক্ট? কুল। সো এরপরে আমরা কি করছি, এখানে এই সেম জিনিসটাই করব। কনস্ট লেটস সি আমি ধরছি ক্যাশে ভ্যালুড, এই সেম জিনিসটাই আমরা লিখছি, ঠিক আছে? এই সেম জিনিসটা লিখছি, ক্যাশ ভ্যালুড ইজ ইকুয়াল টু, এখানে আমরা আমাদের লজিক লিখবো। আর ডিপেন্ডেন্সিতে কি থাকে, একটা এমটি অ্যারে থাকে, ঠিক আছে? তো আমি এখানে বলছি যে আমার লজিক কি করবে, আমার লজিক বেসিক্যালি এটাই করবে যে আমার কাছে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে বাই 100 করে দেবো আমি। তাহলে রিটার্ন, কিংবা আমি ভ্যালু ইন্টু 100 করে দিচ্ছি, ভ্যালু 1 মাল্টিপ্লাইড বাই 100, একটা যে কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন। কখন কখন এটা পারফর্ম হবে, যখন আমার ভ্যালু 1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কি বললাম, ভ্যালু 1 ভ্যালু ভ্যালু এই সেই আসছি, আরামসে আসছি, ঠিক আছে? এক একটা জিনিসে তুমি লেটস সি এখান থেকে একটা ভ্যালু পাঠাচ্ছ 1, ঠিক আছে? ভ্যালু 1 এর মধ্যে তুমি পাঠালে 1। তাহলে যখন এই কম্পোনেন্টটা মানে রেন্ডার হচ্ছে, তো তখন ইউজ মেমো কি করছে, অবভিয়াসলি দেখছে ভ্যালু 1 আমার কাছে কি এসছে 1, তাহলে 1 ইন্টু 100 করলাম, তাহলে আমার কত হবে 100। তাহলে আমি রিটার্ন কি করে দেবো, 100 রিটার্ন করে দেবো, কারেক্ট? ক্লিয়ার? তাহলে এখানে আমি লেটস সি যে জিনিসটাকে আমি রিটার্ন করছি সেটা আমি এখানে শো করিয়ে দেবো। তাহলে আমার কার মধ্যে আসছে, ক্যাশ ভ্যালুর মধ্যে আসছে। তাহলে এখানে আমি কি করব, মাই ক্যাশে ভ্যালু ইজ, তাহলে এখানে 100 হয়ে যাবে, কারেক্ট? সেকেন্ড বার ধরো তুমি 5 পাঠাচ্ছ, তাহলে 5 কি হবে, আবার 5 ইন্টু 100 হবে, কারণ আমার ভ্যালু 1 এর ভ্যালু পাল্টে যাচ্ছে, কারেক্ট? আগে আমার 1 ছিল, এখন 5 পাঠাচ্ছ, তাহলে আমার রিক্যালকুলেশন হবে। তাহলে এখন আমার কত হলো, 500। তাহলে 500 কোথায় আমার স্টোর হবে, ক্যাশ ভ্যালুর মধ্যে। বাট এগেইন যখন তুমি 1 পাঠাচ্ছ, তখন ইউজ মেমো হুক কি করছে, ইন্টারনালি মনে রাখছে যে ওর কাছে প্রিভিয়াসলি কি কি ছিল। সো রাদার দেন ক্যালকুলেটিং দিস অপারেশন, এই জিনিসটা এই জিনিসটা হওয়ার থেকে কি করব, কারেক্ট, স্কিপ করবে, ওই জিনিসটাকে স্কিপ করে দেবে। তাহলে আমার কম্পোনেন্টটা আরেকবার করে কি হবে না, রি-রেন্ডার হবে না। এই জিনিসটা বুঝতে পারছি? চলো এটার এবারে আমরা একটু ডেমনস্ট্রেশন দেখে নিই। তাহলে ভ্যালু 1 এর মধ্যে আমরা কি পাঠাচ্ছি, ধরো ভ্যালু 1 এর মধ্যে আমরা পাঠাচ্ছি 2, 3 পাঠাচ্ছি, অ্যান্ড ভ্যালু 2 এর মধ্যে আমরা পাঠাচ্ছি ধরো 5, ঠিক? সো আমরা যদি এখন দেখি, রিফ্রেশ করবো এটাকে, তাহলে কম্পোনেন্ট 1 ইউজ মেমো ইজ নট ডিফাইন্ড, ওকে। আচ্ছা
ইম্পোর্ট ইউজ অবভিয়াসলি ইউজ করছো তাহলে তো এটা করতেই হবে। একবার এটাকে রিফ্রেশ করি তাহলে ভালো করে দেখবে। প্রথম ইটারেশনে কি হচ্ছে, সবগুলোই রিরেন্ডার হচ্ছে, কারেক্ট, সবগুলোই রিরেন্ডার হচ্ছে, আর আমার কম্পোনেন্ট হ্যাঁ স্যার। 1 কল হচ্ছে। এরপরে হ্যাঁ হ্যাঁ আমি যদি ভ্যালু 2 এর ভ্যালুটাকে চেঞ্জ করি, ধরো আমি এখানে 3 পাঠালাম, কোনটা রিরেন্ডার হচ্ছে? ভ্যালু 1টা। তাহলে ইন্টারনালি কি হচ্ছে, আমার এই কম্পোনেন্টটা রিরেন্ডার হচ্ছে অনলি, কারেক্ট। হ্যাঁ স্যার। তার মানে এই যে কম্পোনেন্ট 2, এই কম্পোনেন্ট 2টা রিরেন্ডার হচ্ছে না, কারণ আমরা রিয়াক্ট মেমোর মধ্যে ওটাকে র্যাপ আপ করে রেখেছি, কারেক্ট। তো রিয়াক্ট মেমোর মধ্যে কেন র্যাপ আপ করে রেখেছি? আমরা সরাই না রিয়াক্ট মেমো, আমরা তো এখন কি ইউজ করছি, ইউজ মেমো ইউজ করছি, তাহলে রিয়াক্ট মেমো ইউজ করার কোনো মানে নেই, তাহলে এই জিনিসটাকে সরাই। ঠিক আছে, সরালাম, এগেন আমরা ট্রাই করি, তাহলে ইনিশিয়াল বেসিসে এটা হচ্ছে, প্রপার কাজ করছে। এরপরে 3 এর জায়গায় আমরা কি করছি, 8 লিখছি, তাহলে কি হচ্ছে, দুটো কম্পোনেন্টই রিরেন্ডার হচ্ছে, দুটো কম্পোনেন্টই রিরেন্ডার হচ্ছে, স্বাভাবিক রিরেন্ডার হবে, কারণ এই কম্পোনেন্টের মধ্যে কি আমি কোনো রকম ইউজ মেমো লাগিয়ে রেখেছি? না স্যার। না, কম্পোনেন্টের গল্পই নেই আমার, তাহলে এই কম্পোনেন্টটাকে আমি কি করতে পারি, এখন হাঁটাতে পারি। আমি একমাত্র কার্ডটা দেখছি, জাস্ট এটা, ঠিক আছে। সো কম্পোনেন্ট 1 ক্লিয়ার। হ্যাঁ স্যার। এরপরে 1 এর জন্য, সরি 3 এর জন্য এখানে কত এসছে, 300। ধরো আমি ভ্যালু 2 তে চেঞ্জ করছি, 9 করলাম, কম্পোনেন্ট রিরেন্ডার হচ্ছে, হওয়া উচিতই, কারণ ভ্যালু পাল্টাচ্ছে, কারেক্ট। আর হ্যাঁ স্যার। ভ্যালু 2 এর জন্য আমি কোনো রকম মেমোয়াইজেশন অ্যাপ্লাইও করে রাখিনি, তাহলে ভ্যালু 2 যদি চেঞ্জ হয় আমার অবভিয়াসলি রিরেন্ডার হবে, আই এম ইনসাইড কল হচ্ছে। আচ্ছা, এরপরে ভ্যালু 1 কে চেঞ্জ করে দেখি, তাহলে 5 করে দেখি, এবারেও হচ্ছে, কারেক্ট, হ্যাঁ স্যার। কারণ নতুন ভ্যালু, আগে 3 ছিল এখন 5 এসছে। হ্যাঁ বাট এগেন এখন যদি আমি 3 করি, কি হলো, স্যার, রিরেন্ডার তো হলো। রিরেন্ডার তো হচ্ছে, কোশ্চেন হচ্ছে কেন। স্যার ভ্যালু চেঞ্জ হচ্ছে না। হুম হুম, স্যার ভ্যালু চেঞ্জ হচ্ছে না, মানে 5 থেকে 3। ভ্যালু চেঞ্জ হচ্ছে 5 থেকে 3, হ্যাঁ বাট আমি কি করছিলাম, আমি তো এটা ক্যাশ করছিলাম, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ তাহলে আমার কম্পোনেন্ট কেন এটা হচ্ছে, আই এম ইনসাইড কম্পোনেন্ট 1, কারণ আমি কি যেন বলে, এই যে অপারেশনটা এটা আমার হচ্ছে, বাট হ্যাঁ সব কেসেই তো আমি, আমার তো এটার বাইরে আছি না, আমাকে দেখতে হবে যে আমার এই ক্যালকুলেশনের পোর্শনটা হচ্ছে কিনা। হ্যাঁ তো এখানে আমি কি করব, কনসোল ডট লগ, ধরো আমি বললাম আই অ্যাম ডুইং ক্যালকুলেশন, ঠিক, রিফ্রেশ করি, আই এম ডুইং ক্যালকুলেশন, রিফ্রেশ করছি, প্রথমবারের জন্য হলো, ঠিক, হ্যাঁ স্যার। কম ভ্যালু পাল্টাচ্ছি 5, এগেন আই এম ডুইং ক্যালকুলেশন, ঠিক আছে ভাই ক্যালকুলেশন করো, ভ্যালু 2 চেঞ্জ করছি, অবভিয়াসলি ভ্যালু 2 চেঞ্জ করলে হবেই হবে, হ্যাঁ বাট এগেন যদি আমি, আগে আমার অলরেডি 3 এর জন্য ছিল আর 5 এর জন্য আই এম ডুইং ক্যালকুলেশন হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ আবার আমি 3 করছি, কি হলো, স্যার আসছে জিনিসটা আসছে, ক্যালকুলেট। তাই তো, জিনিসটা আসছে, আচ্ছা। তাহলে কোথাও না কোথাও কিছু না কিছু একটা জিনিস মিস হচ্ছে, যে জিনিসটা আমরা হয়তো অবজার্ভ করতে পারছি না, কারেক্ট, হ্যাঁ স্যার। এটাই বলতে চাইছো, হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে, একটু ভেবে বলো, একটু ট্রাই করে ভেবে বলো।
ট্রাই করো, কি ইস্যু আছে, আরামসে ট্রাই করো। স্যার কন্ডিশন লাগাতে হবে না, মানে লাইক যদি ভ্যালু 1 প্রেজেন্ট থাকে দেন রিটার্ন করবে, যদি মানে যেটা আমরা দেখাচ্ছি করছি। বিহাইন্ড দ্য সিন তো ইউজ মেমো আমাদের করবেই ওটা। আমরা এক্সট্রা কি এরকম জিনিস হচ্ছে সেটা জিজ্ঞেস করছি। চলো এটাকে আরেকটু ইজি করি। এখানে আমরা ভ্যালু 1 লিখি, ঠিক আছে? তাহলে সবার ফার্স্টে কার জন্য আই এম ডুইং ক্যালকুলেশন ফর? 3। ঠিক। হ্যাঁ। এরপরে আই এম ডুইং 5। ক্যালকুলেশন ফর? 5। আই এম ডুইং ক্যালকুলেশন ফর? 3। তো আই এম ডুইং ক্যালকুলেশন তো আসছে, আই এম ডুইং হ্যাঁ। ক্যালকুলেশন তো আসছে, তাহলে কোথায় পার্টিকুলারলি আমরা ফাঁসছি? খুব ইজি জায়গা আছে, তুমি অলমোস্ট ঠিকই বলছিলে, জাস্ট ওটাকে একটু এলাবোরেট করে ভালো করে বলার ট্রাই করো। স্যার কম্পোনেন্ট 1 এর কোডটা। আবার আমরা 3 দিলাম, হ্যাঁ। এবারে কি এলো? না স্যার। আবার 3 দিলাম, এলো? না স্যার। 5 দিচ্ছি, আই এম ডুইং ক্যালকুলেশন ফর? 5 আসছে। এরপরে 3 দিচ্ছি, আই এম ডুইং ক্যালকুলেশন ফর? 3 আসছে। আবার 3 দিচ্ছি, আসছে না। তাহলে কি বুঝতে পারছি যে জাস্ট এ খুব রিসেন্ট, মানে প্রিভিয়াস, হ্যাঁ। এই প্রিভিয়াস যে ইয়েটা আসছে, মানে ধরো তুমি 5টা একে 3 ইনপুটের জন্য একটা রিকোয়েস্ট সেন্ড করলে, আবার তুমি 5টা 2 এ 3 ইনপুটের জন্য ইয়ে করছো, তাহলে তোমার লাস্ট মানে লাস্ট ইনপুট কি ছিল? 3 এর জন্য। তাহলে এ কি করছে? তোমার যে লাস্ট ইনপুট, সেই লাস্ট ইনপুটটাকে ক্যাশ করে নিচ্ছে, বুঝতে পারলে? না স্যার। হুম, না স্যার বুঝলাম না। কারেক্ট। লেটস সি, কোনো ইস্যু না। দেখো এগুলো জাস্ট আমরা ডিবাগিং করছি, ঠিক আছে? এগুলো জাস্ট আমরা ডিবাগিং করছি। আমাদের যদি ইউজ মেমো হুক পড়ার থাকতো তাহলে আমরা আরামসে 15 মিনিটেই পড়ে নিতে পারতাম। জাস্ট এই লেকচারটাকে এতটা মানে এক্সটেন্সিভ করার এটাই রিজন যে যাতে আমরা প্রপার ডিবাগিংটা বুঝতে পারি। ধরো লেটস সি তুমি 3 ইনপুট এটার জন্য একটা ইয়ে করছো, ঠিক আছে? কটা? 5.01 এ, ওকে? এরপরে তুমি আবার এই 3 ইনপুটটার জন্য ইয়ে করছো 5.02 তে, কারেক্ট? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এরপরে এ কি করছে? এ বেসিক্যালি তোমার যে প্রিভিয়াস ইয়েটা সেটাকে স্টোর করে নিচ্ছে, কারেক্ট? হ্যাঁ। ধরো এরপরে কি হচ্ছিল, তুমি সবার ফার্স্টে 5 এর জন্য চেক করছিল, তাহলে 5 এর জন্য এই আই এম ডুইং ওই ফাংশনটাকে রান করাচ্ছিল। তারপরে তুমি কার জন্য করলে? 3 এর জন্য করলে, তাহলে এ কার জন্য এরপরে ইয়ে করলো? আই এম ডুইং 3 এর জন্য। তারপরে আবার তুমি এটা ভাবছো যে আরে আমি আবার 5 এর জন্য করব, বাট এর কি প্রিভিয়াস এটা 5 ছিল? না স্যার। তাহলে এ কি করছে? এ আবার আই এম ডুইং ইয়ে করছে, বাট ধরো এরপরে তুমি আবার 5 এর জন্য করলে, তো তখন এর প্রিভিয়াস ট্রানজাকশন মানে কি, এর প্রিভিয়াস অপারেশন কি ছিল? 5। তাহলে কি সেক্ষেত্রে হবে? ক্যালকুলেশন তাহলে সেক্ষেত্রে আমি ক্যাশ থেকেই পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমার ইউজ মেমো। স্যার দেন তো মানে লাস্ট 3 এর পরে যদি আরো কিছু থাকে, মানে 5 3 8 হলো, তারপরে আবার যদি 5 হলো, তো সে আবার তো ক্যালকুলেশন হচ্ছে না তো। আমরা এটার জাস্ট একটা খুব স্মল ভার্সন দেখলাম, এটার এক্সটেন্স অনেকটা করা যেতে পারে, মেমোয়াইজেশন অনেকটা লেভেলে এক্সটেন্ড করা যেতে পারে। জাস্ট আমরা একটা জিনিসকে বুঝলাম, ঠিক আছে? এখন
তুমি যে মানে তোমার যতটা দরকার সেটাতে এটাই এনাফ, ঠিক আছে? পার্টিকুলারলি তুমি যদি এখানে পড়ো ডকুমেন্টেশন, যে ইউজ মেমো বেসিক্যালি কি করছে, স্কিপিং এক্সপেন্সিভ রিক্যালকুলেশন, স্কিপিং রি-রেন্ডারিং অফ কম্পোনেন্টস, মেমোয়াইজিং আ ডিপেন্ডেন্সি অফ আনাদার হুক, মেমোয়াইজিং ফাংশন। তো এখানে ধরো তোমার টু ডু, স্যার বলো বলো। স্যার রিক্যালকুলেশন তো হচ্ছে না, মানে ওটাই বলতে চাইছি। রিক্যালকুলেশন কখন হচ্ছে না? যখন তুমি এটার পরে সেম প্যারামিটার পাঠাচ্ছ। হ্যাঁ, যখন সেম প্যারামিটার পাঠাচ্ছ তখন কি হচ্ছে না ওটা? তখনই শুধু একমাত্র রিক্যালকুলেশন হচ্ছে না, বাকি সব কেসে তো হচ্ছেই না, মানে আবার রিপিট যদি 3 কল হচ্ছে তো রিক্যালকুলেশন তো হচ্ছেই না। তো তাহলে একটু ট্রাবল শুটিং পড়ি। মাই ক্যালকুলেশন রানস টোয়াইস অন এভরি রিরেন্ডার। আমার ক্যালকুলেশন কি হয়, দুবার করে রান করে যায় প্রত্যেকটা রেন্ডারে, ঠিক? মাই ইউজ মেমো কল ইজ সাপোজড টু রিটার্ন অ্যান অবজেক্ট। ঠিক করে এটা প্রিভিয়াস ডকুমেন্টেশনে ভালো লেখা ছিল, ওকে। এভরি টাইম মাই কম্পোনেন্ট রিরেন্ডার দ্য ক্যালকুলেশন ইন রানস আই নিড, ওকে ট্রাবল শুটিং এর মধ্যে I need to call for each time in loop. Okay, not needed. Just give me a second. Hmm, ঠিক আছে। আমরা একটু জিপিটি তে দেখি জিপিটি কি বলছে। প্রম্পট বলো একটু ভালো দেখে কি লেখা যায়। স্যার কি বলবো? প্রম্পট বলো যে কি জানতে চাইছো। আরে মানে কি করতে চাইছো। বলো বলো, নর্মাল বলো যেটা ইচ্ছা। Sir, it's like why is recalculation happening after calling the same value? Explain use memo where I pass the props in component, but when I changed the if prop is unique, then use memo is called, but if it's but if I pass same prop after just previous, then it storing the value from cache. How? And sometimes it not cached properly. চলো এটাই দেখি কি বলছে। এই জিনিসটা দেখি, ইনিশিয়াল রেন্ডার। On the first render, the function inside useMemo is executed and return the value it stored, cached. React also stored the dependencies when you pass the dependency array. React কি করছে, এই ডিপেন্ডেন্সিটাকেও স্টোর করছে যখন আমি কি পাস করছি, এই ডিপেন্ডেন্সি অ্যারেটাকে পাস করছি, কারেক্ট? এরপরে সাবসিকুয়েন্ট মানে পরপর। On the subsequent render, React check if any dependencies have changed, মানে React কি চেক করছে, যে কোনো ডিপেন্ডেন্সি চেঞ্জ হয়েছে কিনা। If none of dependencies have changed, যদি কোনো রকম ডিপেন্ডেন্সি চেঞ্জ না হয়ে থাকে, React will return the cache value instead of recalculating it, ঠিক? If any dependencies have changed, React will re-execute the function inside useMemo and update. Inner function ক্লিয়ারলি বলেই দিল যে যদি ডিপেন্ডেন্সির মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ হয় তখন কি হবে, Re-execute হবে। কারণ
এখানে আমার কার কনসেপ্ট চলে আসছে, ডিপেন্ডেন্সি অ্যারের কনসেপ্ট চলে আসছে। ধরো তুমি ভ্যালু 1 এর মধ্যে পাঠালে 3, তো এখানে এই জিনিসটা তো হলো, বাট ডিপেন্ডেন্সিজ এর মধ্যে কি আছে 3। পরের বার যখন তুমি 5 পাঠাচ্ছ তখন ডিপেন্ডেন্সি অ্যারেতে কি চেঞ্জ হয়ে যাবে? 5 is one. আর যেহেতু ডিপেন্ডেন্সি অ্যারে চেঞ্জ হচ্ছে, সেই জন্য ডিপেন্ডেন্সি অ্যারে চেঞ্জ হওয়ার জন্য ওই ফাংশনটাও কি হবে? Change in. চেঞ্জ হয়ে যাবে, কারেক্ট? But sir, store তো হচ্ছে না তার সাথে, তো এবার ওটা তো চলে আসে। ধরো আমরা ডিপেন্ডেন্সি অ্যারে সরালাম, ঠিক আছে? ধরো ডিপেন্ডেন্সি অ্যারেই আমরা সরিয়ে দিলাম, কোনো ডিপেন্ডেন্সি ঝামেলাই রাখছি না। তো তখন কি হবে? দেখো এগুলো না অনেকটা আমাদেরকে জাস্ট এমনি দেখতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে ক্যালকুলেটিং কার জন্য করছি? 3 এর জন্য, ঠিক আছে? এরপরে আমরা কার জন্য করব? 5। তাহলে 5 এর জন্য কি আমার এগেন রিক্যালকুলেশন হলো? না স্যার, হলো না। এগেন 3 এর জন্য করছি, হলো? না স্যার, আচ্ছা 9 এর জন্য করি, 9 এর জন্য হচ্ছে না। আচ্ছা স্যার, কেন হচ্ছে না? কেন হচ্ছে না? আমার কম্পোনেন্ট তো রিরেন্ডার হচ্ছে। তাহলে কম্পোনেন্ট তো রিরেন্ডার হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা কোনো না কোনো ডিপেন্ডেন্সি দিতেই হবে, যে এই ডিপেন্ডেন্সিটা চেঞ্জ হলেই আমার এই ভ্যালুটা ক্যাশের মধ্যে আসবে। কারণ আমার তো কত জায়গাতে চেঞ্জ হতে পারে, মানে কতবার আমি রিফ্রেশ করতে পারি, বাট আমার ভ্যালু স্পেসিফিক কোন জায়গাগুলোতে চেঞ্জ হবে সেটার এগেনস্টেই না আমি ক্যাশে মেমোরিতে লোড করব। হ্যাঁ স্যার, তো এখানে আমাকে কি পাস করতে হবে? এখানে আমাকে একটা ডিপেন্ডেন্সি পাস করতেই হবে। আর ইফ তোমার ডিপেন্ডেন্সি পাল্টাচ্ছে তখন কি হবে? তোমার ইউজ মেমো ওরকম জিনিসটা করবে। তো এগেন অপটিমাইজেশন ওয়াইজ আমারও এই জিনিসটা পুরোটা এখনো ক্লিয়ার নয়। আমি এটাকে নিজেও একবার চেক করে নেবো যে কি হচ্ছে না হচ্ছে। বাট স্কিপিং রি-রেন্ডারিং ওয়েন প্রপস আর আনচেঞ্জড, তাহলে রিয়াক্ট নর্মালি রি-রেন্ডার, এখানে গল্প লিখেছে এই ধরনের জিনিসগুলো। বাট যখন প্রপ তোমার চেঞ্জ হবে না, বেসিক্যালি প্রপের ভ্যালু তোমার চেঞ্জ হবে না, তখন কি করবে? এ ওই কম্পোনেন্টটাকে রি-রেন্ডার করবে না, কারেক্ট? জাস্ট এটাই। তো এখানে আরেকটা জিনিস বলছে, আ রিয়াক্ট কম্পোনেন্ট শুড অলওয়েজ হ্যাভ আ পিওর রেন্ডারিং লজিক। রিয়াক্ট কি করে? একটা পিওর রেন্ডারিং লজিক অনুসারে চলে। দিস মিনস দ্যাট it must return the same output of its prop state context haven't changed। মানে ও সবসময় রিটার্ন করবে সেম আউটপুটকে, যদি ওর প্রপ স্টেট আর কনটেক্সট চেঞ্জ না হয়। বাই ইউজিং মেমো you are telling React that your component complies with this requirement। okay, complies মানে তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা স্যার, মানে ইজ লাইক যেটা হচ্ছে সেটার সাথে অ্যাকর্ডিংসে চলছে। কারেক্ট, মানে মেনে চলো আরামসে, যেটাকে আমরা বলতে পারি, কারেক্ট? So React does not need to re-render as long its props haven't changed. Even use memo, your component will re-render if the state changed or if the context that is using changes. This is the example of greeting component re-renders whenever name is changed because that is one of its prop. When not when address changed, okay? Sorry, but not when address change. কি বলছে এখানে? চলো দেখি। নেম, তাহলে গ্রিটিং কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে, কারেক্ট? এখানে দেখি আমরা গ্রিটিং কম্পোনেন্ট রেন্ডার, যেটা আমরা ইউজ মেমোর ভেতরে লিখছি, কারেক্ট? না, ইউজ মেমোর ভেতরে তো নয়। গ্রিটিং ইজ ইকুয়াল টু মেমো, ওকে। মেমো, ওকে, ওরা এরকম করে মেমো নিয়েছে, এরকম ভাবে ওরা মেমো নিয়েছে, ঠিক আছে, কোনো ইস্যু না। সো এটা হয়েছে। বাট ধরো যখনই আমি নেম পাল্টাচ্ছি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ধরো আমি এখানে এটা পাল্টাচ্ছি অ্যাড্রেস, কিছু কি চেঞ্জ হচ্ছে? না। না স্যার, তাহলে এ কি আমার কম্পোনেন্টকে মেমোরাইজ করে দিল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, মেমোরাইজ তো করছে, বাট কোশ্চেন কি করে? তাহলে নর্মাল এরা কনটেক্সট নিয়েছে, ইউজ স্টেট নিয়েছে, লেবেল নিয়েছে, ঠিক আছে। এরপরে এরা একটা কম্পোনেন্ট বানিয়েছে গ্রিটিং কম্পোনেন্ট, যেটার ভেতরে একটা ফাংশন আছে নেম।
তো সবার ফার্স্টে এরা কি করেছে, এটাকে মেমোর আন্ডারে র্যাপ আপ করেছে যে যদি যদি কি হয় আমার নেমের ভ্যালুটা চেঞ্জ হয়, কারেক্ট, যে যদি আমার নেমের ভ্যালুটা চেঞ্জ হয় কনসোল ডট লগ কি করবো আমি, কখন আমার কম্পোনেন্টটা রিরেন্ডার হয়েছে সেটা, কারেক্ট। ডেট টাইম বাট এখানে কি আমি কোনো রকম অ্যাড্রেস পাস করেছি? না না তাহলে অ্যাড্রেসে যখন আমি পার্টিকুলারলি কিছু আপডেট করছি আমার কি কম্পোনেন্ট রিরেন্ডার হচ্ছে? না স্যার না। বাট এগেন দেখো এখানে তুমি নেম লিখে রেখেছিলে, হ্যাঁ যেই কিছু ডিলিট করলে স্টিল ইয়ে হচ্ছে, স্টিল যদি তুমি নেম লেখো তাও কল হচ্ছে। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস কি অবজার্ভ করতে পারলে যে তোমার ইউ শুড অনলি রিলাই অন মেমো অ্যাজ পারফরমেন্স অপটিমাইজেশন, এ তোমার পারফরমেন্স অপটিমাইজেশনেই কাজে লাগতে পারে ইফ ইউর কোড ডাজেন্ট ওয়ার্ক অ্যাবাউট উইদাউট ইট, যদি তোমার কোড ডাজেন্ট ওয়ার্ক উইদাউট ইট, ফাইন্ড দ্য আন্ডারলাইন প্রবলেম অ্যান্ড ফিক্স, থ্যাংক ইউ মে অ্যাড মেমো টু ইমপ্রুভ পারফরমেন্স, কারেক্ট। তাহলে এর আগেই জাস্ট যখন তুমি রিয়াক্ট মেমো দেখছিলে তখন কি একটা জিনিস দেখতে পারলে যে রিয়াক্ট মেমো is using for performance optimization but not for guarantee, হ্যাঁ স্যার correct. হ্যাঁ স্যার সো বেসিক্যালি এটাই ছিল। দেখো এখানে যেরকম টগল বারে ক্লিক করছি তো এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেসে ইয়ে করছি, কম্পোনেন্ট রিরেন্ডার হচ্ছে না, বাট এখানে যেই কিছু চেঞ্জ করছি এগেন কম্পোনেন্ট কি হচ্ছে রিরেন্ডার হচ্ছে। বাট ইউজ মেমো কি করছে, পার্শিয়ালি সিস্টেমকে তো অপটিমাইজ করছে, পার্শিয়ালি তো করছে, মানে আগে যদি আমার 100% ইউজ হচ্ছিল এখন আমার অ্যাটলিস্ট 80% ইউজ হচ্ছে, হ্যাঁ স্যার তো এটাই ঠিক আছে। বাকি এতটাই ছিল ইউজ মেমো, আই হোপ বুঝতে পেরেছো। দেন এখানে যদি আমি ডিপেন্ডেন্সিজ না ইউজ করি দেন তো রিরেন্ডার হচ্ছিল না না, মানে ক্যালকুলেশন পার্টটা স্কিপ হচ্ছিল, তো ওটা বেটার ছিল। মানে কোনটা বলছিলে? স্যার এই যে ভ্যালু অ্যান্ড ডিপেন্ডেন্সিটা হ্যাঁ হ্যাঁ রিটার্ন করছিলাম সেটা যখন করছিলাম হ্যাঁ হ্যাঁ তখন তো ক্যালকুলেশন পার্টটা স্কিপ হচ্ছিল না, তো ওটা বেটার হচ্ছিল। ক্যালকুলেশন পার্টটা স্কিপ হচ্ছিল, সেটা আমরা পার্টিকুলারলি কি করে বুঝতে পারছি, হয়তো এই ফাংশনটা কলই হচ্ছে না, হয়তো এই ফাংশনটা কলই হচ্ছে না, কারেক্ট। হ্যাঁ স্যার চেঞ্জ তো হচ্ছে না, ভ্যালু অ্যান্ডটা মানে 900 এর চেঞ্জ হচ্ছিল না। চেক করে দিচ্ছি, এখানে আমরা ডিপেন্ডেন্সি সরাচ্ছি, একবার রিফ্রেশ করছি, তাহলে প্রথমবারের জন্য আই এম ডুইং ফর ক্যালকুলেশন 9 হচ্ছে, প্রথমবার ইয়ে হচ্ছে, ধরো আমি এটাকে পাল্টে দিচ্ছি 8, তাহলে কম্পোনেন্ট রিরেন্ডার হচ্ছে, বাট এটা কি হচ্ছে, দেখো তুমি 8 পাস করলে, তুমি এখানে 8 পাস করলে, বাট এখানে কি তোমার 800 এসছে? না। না না তাহলে এখানে তো তোমাকে ইউজ মেমোর জন্য একটা ডিপেন্ডেন্সি দিতেই হবে, তাহলে এই জিনিসটাও আমরা বুঝতে পারলাম যে ডিপেন্ডেন্সি ছাড়া ইউজ মেমোকে ইউজ করে কোনো লাভ নেই, কারেক্ট। আচ্ছা সো ক্লিয়ার হলো এই জায়গাটা, আচ্ছা কুল। স্টিল কোনো কোশ্চেন? না স্যার কুল কুল কুল।